সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কোটা বনাম বেনজির আহমেদ। বেনজির আহমেদকে আমরা একটি ক্যামিও চরিত্র নিয়ে এখানে উপস্থিত করেছি। পুরোপুরি তাকে নিয়ে আজকে আলোচনা করা সম্ভব হবে না। দেশ আজকে প্রচন্ড উত্তাল। আমরা জানি একটি মাছের যখন পচন ধরে তার কোন অঙ্গ থেকে তার পচন ক্রিয়াটা শুরু হয়। একটি মাছের যখন পচন ধরে তখন তার মাথা থেকে শুরু হয়। মাছের মাথার যখন পচনটা শুরু হয়ে যাবে ঠিক সেই সময়টিতে আহ, বুঝতে হবে তার পুরো বডি পচে যাবে। রাষ্ট্রের ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য। রাষ্ট্রের মাথা যখন পচে যায় তখন সবকিছু পচে যাবে। আমরা শুরুতেই আলোচনা করতে চেয়েছি বেনজির আহমেদকে নিয়ে। বেনজির আহমেদ রাষ্ট্রের মাথার একটি বিশেষ অংশ, একটি বিশেষ অঙ্গ। যেমন ধরেন যে চোখ একটি আমাদের মস্তিষ্কের একটি অংশ হতে পারে, নাক একটি অংশ হতে পারে, দাঁত একটি অংশ হতে পারে, মাথা একটি অংশ হতে পারে। মানে ভিতরে যা কিছু আছে আর কি, নিউরন থেকে শুরু করে যা কিছু রয়েছে। তো আমরা ধরে নিচ্ছি বেনজির আহমেদ আমাদের রাষ্ট্রের মস্তিষ্কের একজন বিশেষ একটি বিশেষ অঙ্গ ছিল, যে অঙ্গটির পচন হয়ে গেছে। প্রায় হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার অসংখ্য প্রায় 2000 বিঘার উপরে জমি তার রয়েছে, যেগুলি সে একটি চাকরি করার মধ্য দিয়ে আর্ন করেছে। যেটাকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেটা বৈধভাবে সে ইনকাম করেছে। তাহলে রাষ্ট্রের মাথার একটি অংশ পচে গেছে এই জায়গাগুলি থেকে, এবং রাষ্ট্র এখানে কোনো দায় এড়িয়ে যেতে পারে না। একটি সার্বভৌম রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, অসাম্প্রদায়িকতার ভিত্তিতে যে রাষ্ট্রটি গঠিত হয়েছে, যেটা আমরা বিশ্বাস করি, সে রাষ্ট্রের জবাবদিহিতা এবং স্বচ্ছতার এতই যদি ঘোলাটে হয়, যদি এই কথাগুলো বলতে আমরা দ্বিধাবোধ করি বা যদি কার্পণ্য বোধ করি সমাজে যারা বিলং করছি, তাহলে বুঝে নিতে হবে আমাদের সার্বিক চরিত্রের স্খলন ঘটতে চলেছে বা ঘটছে, এরকম একটি বিষয়। আমরা জানি বিরহ মিলন কিংবা সংকটে প্রান্তিক জনগণেরা কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্রগুলি রয়েছে, তারা 1971 থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন এবং আমাদের 62-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 1970-এর গণঅভ্যুত্থান এবং সব জায়গায় সোচ্চার ছিলেন। এবং 1975 সালের 15ই আগস্টের ন্যাক্কারজনক যে গণহত্যাটি হয়েছিল, একটি পারিবারিক যে একটা মেসাকার চালানো হয়েছিল, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের যে বর্বরচিত হত্যা চালানো হয়েছিল, সে জায়গা থেকেও কিছু সৃজনশীল বুদ্ধিদীপ্ত মানুষ এগিয়ে এসেছে। সেসব যুগে যুগে এসব প্রতিবাদী কণ্ঠস্বর এবং আমাদের প্রগতিশীল মানুষেরা বিভিন্ন জায়গায় থাকে এবং তারা সবসময় প্রতিবাদ করার চেষ্টা করে থাকে। আমরা একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে শুরু করতে চাই। হোসেন শহীদ সারওয়ার্দী বঙ্গবন্ধুকে একটি জায়গায় ইনভাইট করেছিল, একটি বিশেষ কমিটি, রাজনৈতিক কমিটিকে কেন্দ্র করে। আমরা একটি পুস্তকে সেই গল্পটি পেয়েছি। বঙ্গবন্ধু একটি আবদার জানিয়েছিলেন হোসেন শহীদ সারওয়ার্দীকে, যে তুমি এভাবে আপনি কমিটিটা বাস্তবায়ন করুন, এই বিষয়টা এভাবে ফর্ম করলে আমাদের জন্য সুবিধা হয়। তো হোসেন শহীদ সারওয়ার্দী এক পর্যায়ে মেজাজ ঝাড়ালে হোসেন শহীদ সারওয়ার্দী তখন বঙ্গবন্ধুকে বলে ওঠেন, হু আর ইউ। বঙ্গবন্ধু ইনস্ট্যান্ট সে চেয়ার থেকে উঠে উঠে বসে এবং চেয়ারে একটা আওয়াজ হয়, এক প্রকার চেয়ারকে মানে সরিয়ে দেওয়া হয়। তখন বঙ্গবন্ধু নিজেও মেজাজ ছাড়িয়ে বলেন, ইফ আই নোবডি, হোয়াই ইউ ইনভাইট মি হিয়ার। তখন কিছুক্ষণ পরে সারওয়ার্দী তখন তাকে ডেকে বলল যে তোমার কথাই হবে, তুমি রেগে যাচ্ছ কেন? তো এখানে আমরা এই গল্প থেকে আমরা যে গল্পটি শিখলাম সেটা হলো যে এই জন্য বঙ্গবন্ধুকে বলা হচ্ছে যে একজন খুব ভালো মানের নেতা এবং তার একটা অধিকার থাকে ওই নেতার প্রতি, মানে সেটা করতে পেরেছে। এবং হোসেন শহীদ সারওয়ার্দীকে বলা হচ্ছে মূলত গণতন্ত্রের মানসপুত্র, কারণ এইসব ঘটনা সে টলারেট করতে পেরেছে। এখন বর্তমান যে প্রেক্ষাপটে রয়েছে, আমি যদি একটি রাজনৈতিক দলে বিশ্বাসী হয়ে থাকি বা কোনো নেতাকে মেনটেন করে থাকি, তার যদি সমালোচনা করতে যাই, সেক্ষেত্রে আমি অন্য কোনো দলের মদতপুষ্ট হয়ে যাব, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপশক্তি হয়ে যাব, বা 1971 সালের স্বাধীনতার বিরোধী চক্রের একটা এজেন্ট হয়ে যাব। এরকম তকমাগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জিনিসগুলি আসলে শুভকর এবং মানে আমাদের একটা শুভ অধ্যায়ের দিকে আমাদেরকে ধাবিত করে না। আমরা জানি আমাদের একজন মজলুম জননেতা ছিল মাওলানা ভাসানী। এই লোকটি বলেছিল একটি বক্তব্যে যে 1971 সালের প্রেক্ষাপটের দিকে আমাদের জানি বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের স্বাধীনতার পক্ষের সঙ্গে সঙ্গে যুক্ত ছিলেন না, এবং আমরা জানি আমরা 162টি আসনের মধ্যে 160টি আসন পেয়েছিলাম, সংরক্ষিত আসন পেয়েছিলাম আমরা 7টি, সেই ক্ষেত্রে 167টি, দুটি আসনে আমরা জয়লাভ করতে পারিনি। তো এই দুটি আসনে লোকগুলি তো পাকিস্তান বিশ্বাস করত। এই এই জায়গা থেকে বেস করে ভাসানী বলেছিলেন যে নীল নদের পানি যেমন নীল নয়, ঠিক জামাত ইসলাম তেমন ইসলাম নয়। তারা কথায় কথায় ইসলামকে দিয়ে সাধারণ মানুষের ভিতরে
একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছে এবং একটি রাজনৈতিক কূটকৌশল চরিতার্থ করে মানুষকে বোকা বানানোর পায়তারা করেছে। এটা মাওলানা ভাসানী খুব ভালো করে মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন। তো তাহলে যে মানুষগুলি ধর্মকে বেস করে রাজনীতি করছে, পুঁজি করে রাজনীতি করছে, তারা ফান্ডামেন্টালিজম, তারা মৌলবাদ, তারা রক্ষণশীল। ওই জায়গা থেকে তাদেরকে আমরা প্রগতিশীল ধারায় আমরা কখনো দেখিনি, তাদেরকে আমরা সেই জায়গা থেকে বিশ্বাসও করি না। ঠিক আমরা যারা স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করার পরে যারা আমরা বারবার স্বাধীনতাকে টেনে নিয়ে আসছি, বারবার স্বাধীনতার দোহাই দিচ্ছি, বারবার মুক্তিযোদ্ধার দোহাই দিচ্ছি, বারবার আমরা কোনো কিছু হলেই এই বিষয়গুলো টানছি, ৭১-এর দোসর, ৭১-এর রাজাকার, ৭১-এর এটা ওটা অনেক কথা বলছি। আমার মনে হয় তাদের স্বাধীনতাটা মৌলবাদ। তারা আমার প্রগতিশীল স্বাধীনতায় বিশ্বাস করে না, এরকম একটা বিষয়। আমরা আরেকটি কথা বলতে চাই, সে কথাটি হলো আমাদের প্রথিতযশা একজন রাইটার বলেছিলেন যে একজন রাজাকার সারা জীবন রাজাকার, আর একজন মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবন মুক্তিযোদ্ধা নয়। আমরা এরকম অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি, তারা পরবর্তীতে জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। আমরা সমাজে অনেক মুক্তিযোদ্ধা দেখেছি, তারা নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে গর্বিত বোধ করে না, কেন তারা আসলে অরিজিনালি মুক্তিযোদ্ধাই না। কোনো সরকার মুক্তিযুদ্ধের চূড়ান্ত লিস্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। এক একটি সরকার এক এক সময় এসে মুক্তিযোদ্ধা নামক যে লিস্টটি, যে গ্যাজেটটি, এটা বারবার সংশোধিত হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং অনেক মুক্তিযোদ্ধার বয়স নাকি যখন তারা জন্মগ্রহণ করেছে, যে মুক্তিযুদ্ধগুলি, ওই যুদ্ধের সময় তারা নাকি মায়ের গর্ভেই ছিল, এরকম একটা বিষয়। বা ৩ বছর হয়ে গেছে তার জন্ম, মানে মুক্তিযুদ্ধ চলছে ৭১-এ, কিন্তু সে আসলে ওই সময় জন্মগ্রহণ করেনি, এরকম নানান ধরনের ডাটা আছে। এবং বিভিন্ন ধরনের যারা ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে আরো কালের কণ্ঠ, যার প্রতিনিয়ত যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে, যে আমাদের নিউজ প্রিন্টগুলি রয়েছে, তারা এই বিষয়গুলি জানে, তথ্য তাদের কাছে জানা আছে। তো আমরা একটি অসুস্থ সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অসুস্থ কালচারের মধ্যে যাচ্ছি, এবং বস্তুনিষ্ঠ জিনিসগুলির প্রতি আমরা ধাবিত হচ্ছি না। সব অসুস্থ খাদ্য এবং খাদ্যের মধ্যে নিজেকে এই বেড়াজালে আবদ্ধ করার ফলে এই ঘটনাগুলি ঘটছে। তো কোনো লিস্টেই আমাদের কি না, এখনো পর্যন্ত বলা হচ্ছে অসংখ্য মুক্তিযোদ্ধার তার এজ হচ্ছে 50 বছরের নিচে, ঠিক আছে। তো এরকম ঘটনাগুলি বলা হচ্ছে, এটা আসলে আমরা এই জায়গাটা থেকে এখনো একটি রাষ্ট্র তার মুক্তিযোদ্ধাদের লিস্ট বানাতে পারেনি। এটা কি ব্যর্থতা কিনা, এটা আমরা প্রশ্ন রয়ে গেল। এবং এটা ব্যর্থতা হলো, এটা কিরকমের ব্যর্থতা, এটাও আমরা জানতে চাই। আমরা একটি বিষয় কথা বলতে চাই, সেটা হলো উপমহাদেশে একটি রাজনৈতিক দল ছিল, সেটা কংগ্রেস। কংগ্রেস সারা জীবনই আন্দোলন সংগ্রাম করেছে, আমরা বিতাড়িত করার চেষ্টা করেছি ব্রিটিশদেরকে। তো ব্রিটিশদেরকে বিতাড়িত আমরা করেছি। যখন 1947 চলে আসলো, তখন এর আগের অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে আগেই 47-এর আগেই এখানে জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, আমরা জানি শ্রীমতী ইন্দিরা গান্ধীর পিতা, উনি বলেছে এই ভারতে কংগ্রেস এবং ভারত সরকার ছাড়া কারো কথা চলবে না। উনি ঠেলে দিল দ্বিজাতিতন্ত্রের দিক থেকে, তত্ত্বের দিক থেকে। মোহাম্মদ আলী জিন্নাহ বললো যে এরকম তো কথা ছিল না। তখন উনি বললো যে ঠিক আছে, আমরা তাহলে মুসলিমরা আলাদা হয়ে যাই, হিন্দুরা আলাদা হয়ে যায়। ঠিক এরকম একটি ধর্মের উপর বেস করে একটি জাতি গঠিত হতে পারে, দুটি জাতি আলাদা হয়ে যেতে পারে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং এটা অসহনীয় একটি জায়গা। এরকম একটা ভঙ্গুর জাতিকে ব্রিটিশ এতদিন ধরে শাসন করেছে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো ব্রিটিশরা তো ঠিকই চলে গেল, ভূখণ্ডগত দিক থেকে চলে গেল, কিন্তু শিক্ষায় ঢুকে গেল। শিক্ষায় তারা কলোনি তৈরি করে রেখেছে, তারা ভাষায় কলোনি সৃষ্টি করেছে, তারা আদব কায়দায় কলোনি সৃষ্টি করেছে। ওখান থেকে আমরা নিজস্ব স্বকীয় জাতিসত্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারিনি। আমি নিজেকে আলাদা জাতি হিসেবে তৈরি করতে হবে। আমার পোশাক পরিচ্ছদগুলি আমার স্বকীয়তার মধ্যে পড়ে না, আমার খাদ্যগুলি আমার মাঝে মাঝে অন্য খাদ্য ঢুকে গেছে, ঠিক আছে। এই জায়গাগুলি আমরা অন্য কোনো জাতিকে আমাদের লুঙ্গি পরতে দেখি না, অন্য কোনো জাতিকে আমরা পাঞ্জাবি পরতে দেখি না, আমরা পড়ছি তাদের পোশাকগুলি, নানান ধরনের বিষয়গুলি। তো আমরা একটা জাতিগত জায়গায় নেই, নানাভাবে আমরা যে আনকালচার্ড, আমরা যে প্রচন্ড একটা অসভ্য জাতি, আনসিভিলাইজড, ঠিক আছে, আমরা যে শোষিত হতে সবসময় পছন্দ করি, এটার প্রমাণ আমরা বারবার করে দিয়েছি। তো যাই হোক, দ্বিতীয় তত্ত্ব চলে আসলো। তো আমরা কংগ্রেস থেকে বের হয়ে গেলাম। কংগ্রেস যখন প্রগতিশীল আচরণটা করলো না, ক্ষমতার স্বাদ পেতে না পেতেই, বাঘ যেমন হরিণের মাংসের স্বাদ পেতে না পেতেই অনেক হিংস্র হয়ে যায়, ঠিক কংগ্রেসও তাই হলো। তারপরে চলে আসলাম আমরা মুসলিম লীগে। মুসলিম লীগ আসার পর থেকে আমরা বললাম যে আমরা আলাদা করে কি হব, স্বায়ত্তশাসিত হব, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে আলাদা ধরনের একটা স্টেট হব। এই জায়গাতে এসেও এগুলো ভিন্ন ধরনের কথা আছে। তো এই জায়গাতে এসেও এখানে আবার মোহাম্মদ আলী জিন্নাহ তার চরিত্রের বদল ঘটালো। দেখা গেল কি, আমাদের নেহরুরা, এরা যখন ছিল, ব্রিটিশরা ঠিক চলে গেল, কিন্তু তাদের আচরণটা তাদের ভিতরে রয়ে গেল এবং নোংরা আচরণটা রইল। ঠিক মুসলিম লীগ তৈরি হলো, এখানে মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক নেহরুদের মতো আচরণ শুরু করলো। কলোনির ভিতরে কলোনি, মশারির ভিতরে মশারি,
এই ঘটনাগুলি ঘটছে। এখন আরেকটি বিষয় আছে, যখন দেখা গেল এই মুসলিম লীগ অত্যাচার শুরু করলো, তখন এখান থেকে আরেকটি প্রতিবাদী দল তৈরি হলো। সেই দলটির নাম হলো আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগ থেকে চমৎকারভাবে 1955 সালে তারা ভাবলো যে এইটা তো শুধু মুসলিমদের নামে সংগঠিত একটি সংগঠন হচ্ছে, আমরা এটাকে বাস্তবায়িত করতে চাই না, সুন্দর করে মুসলিমটাকে বাদ দিতে হবে। এখন কাকে দিয়ে বাদ দেওয়া হবে? এটা খুব স্পর্শকাতর বিষয়। একটি মুসলিম নামক শব্দকে কেটে একটি দল থেকে বের করে দেওয়া হবে, এটা ঘটনা তো ঘটতে পারে। যদি জনগণ এগুলো নিয়ে অত মাথা ব্যথা করতো না, ঠিক আছে, অত মাথা ব্যথা ছিল না, কারণ এই ভূখণ্ডের নানান মানুষ নানান ধর্ম থেকে এসেছে। আমরা এখানে মুসলিম, তো আমরা শুরু থেকে এখানে মুসলিমদের গোড়াপত্তন হয়নি। আমরা বৌদ্ধ ছিলাম, আমরা হিন্দু ছিলাম, অত্যাচারিত হতে হতে ধর্ম চেঞ্জ করতে করতে এমন একটি ধর্মে এসেছি যে ধর্মটি আমাদের আমাদের অস্তিত্বের শুরুর দিককার ধর্ম ছিল না। আমরা কি হয়েছি, পরিবর্তিত হয়েছি ওই জায়গাগুলি থেকে। এই জন্য হয়তো ওই মানুষগুলি এই ধর্মবোধ নিয়ে অতটা সচেতন ছিল না। তো পরে কি হলো, একজন হুজুরকে দিয়ে এই ইসলাম নামটি কাটানো হলো। সেই বিখ্যাত হুজুরটির নাম হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সে সুন্দর করে ফিতা কেটে দিল, বললো যে হ্যাঁ, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। এরকম ঘটনাটি ঘটলো। তো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে 1970 সালে আমরা সাধারণ পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে অনেকগুলি আসন জয়লাভ করি, এবং ধীরে ধীরে আমরা ক্ষমতা পেলাম না, যুদ্ধের ঘোষণা করা হলো, আমাদের স্বাধীনতার ডাক দেওয়া হলো। আমরা এইভাবে নানান প্রেক্ষাপটের মধ্যে দিয়ে সামনে এগিয়ে গেলাম। তারপর ধীরে ধীরে এই আওয়ামী লীগ আচরণ করা শুরু করলো মুসলিম লীগের মতো, এই আওয়ামী লীগ আচরণ করা শুরু করলো কংগ্রেসের মতো, এই আওয়ামী লীগ আচরণ করা শুরু করলো ব্রিটিশদের মতো। তাহলে এই ধারাটা কি দাঁড়াচ্ছে? এরপর আরো একটি রাজনৈতিক দল আসবে, সেও দীর্ঘদিন ধরে হয়তো প্রাথমিক পর্যায়ে ভালো কাজ করবে আওয়ামী লীগের মতো। এই কাজগুলি করতে গিয়ে দেখা যাবে এক পর্যায়ে গিয়ে সেও হয়ে যাবে ব্রিটিশ, সেও হয়ে যাবে আওয়ামী লীগ। তাহলে এই তৃতীয় বিশ্বের এই যে একটি উন্নয়নশীল দেশ বা মানব সম্পদশীল যে দেশটি রয়েছে, এগুলিকে কখনো সিভিলাইজড হবে না, একটি বিশেষ গোষ্ঠী শুধু লাভবান হবে। এই যে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি বেনজির আহমেদ 75,000 কোটি টাকা নিয়ে চলে গেল, কারো কোনো মাথা ব্যথা নেই। এটা কিরকম একটা বিষয় হতে পারে? এই টাকাগুলিতে আমাদেরকে ভরতে হবে, কারো কোনো সচেতনতা নেই। পুরো রাষ্ট্র একটা ক্রাইমের সঙ্গে লিপ্ত হয়েছে, পুরো রাষ্ট্রের নীতিকতা মূল্যবোধের জায়গাগুলি নষ্ট হয়েছে, সবাই হুজ জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এই যে একটি চরিত্রহীন একটি রাষ্ট্রের মধ্যে পড়ে গেছি আমরা, একটা চরিত্রহীন নাগরিক হয়ে গেলাম আমরা সবাই মিলে, ঠিক আছে, এত দুষ্কৃতিকারী লোক হয়ে গেলাম। এখান থেকে এই দেশে কিভাবে একটা সভ্য মানুষ বসবাস করতে পারে, কিভাবে মেধা প্রডিউস হতে পারে এখান থেকে? এটা কি সম্ভব? আমাদের এখানে যারা শিক্ষামন্ত্রী, তাদের বাচ্চারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে না। যারা স্বাস্থ্যমন্ত্রী, তারা চিকিৎসা করছে না। যারা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারা ছেলেমেয়েরা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে না। আমার এখানে এমনও হচ্ছে যে রেস্টুরেন্টের মালিক, সে নিজের রেস্টুরেন্টের খাবার খায় না, সে রেস্টুরেন্টের খাবার খাওয়া যাবে না, কারণ সেখানে ভেজাল আছে, হয়তো সে খাচ্ছে না কেন, কারণ টাকাও খেতে হবে ওই জায়গাগুলিতে। আমরা এটা জেনে এসেছি, এই জিনিসটা গেল। তারপর আমরা আরো আলোচনাটা আরো প্রলম্বিত করতে যদি চাই, তাহলে আরো নানাভাবে প্রলম্বিত করতে চাই। সেগুলি হলো আমাদের এই যে 1952 সালে যে ভাষা আন্দোলনটা হলো, 48 সাল থেকে যে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল, এটা আসলে কি রাষ্ট্রভাষার জন্য আন্দোলন শুরু হয়েছিল নাকি মাতৃভাষার জন্য শুরু হয়েছিল? অনেকেই ব্যাপারটাকে গুলিয়ে ফেলে। আমরা রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করেছি, মোহাম্মদ আলী জিন্নাহর মাতৃভাষা নিয়ে কোনো প্রবলেম ছিল না। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। তো রাষ্ট্রভাষা কি বাংলা হয়েছে? কোর্ট কাচারির ভাষা কি বাংলা? আমাদের ফিজিক্সের ভাষা কি এখানে বাংলা করতে পেরেছি? আমরা কি বিশ্ববিদ্যালয়ের ভাষাগুলি বাংলা করতে পেরেছি? আমরা কি সার্টিফিকেটটা বাংলা দিতে পারছি না। কোনো কিছুই বাংলা হয়নি। আপনি রাষ্ট্রের ভাষা বাংলা, রাজনৈতিক চরিতার্থ করেছেন, এটা একটা সাফ বিষয়, এর বাইরে কিছুই নয়। এখন ঘটনা হলো, আমি যদি এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা চলে যায় আমি যদি গভর্নমেন্টের সমালোচনামূলক কথা বলি, সেটা গঠনমূলক হতে পারে, কোথাও নাও হতে পারে, আমার ব্যক্তিগত ক্ষোভের জায়গায় থাকতে পারে, আমার ব্যক্তিগত দুঃখের জায়গায় থাকতে পারে, এগুলো কিন্তু আমাকে অমিশন করতে হবে, এগুলো তোমাকে নির্গত করতে হবে। কারণ এগুলো করতে গেলেই আপনি বলবেন যে এই যে 1971 সালে বা 70 সালে জাতীয় নির্বাচনটা যখন হলো, আমাদের প্রাদেশিক পরিষদ বা ইত্যাদি নির্বাচনগুলো যখন হলো, তখন যে দুটি আসনে আমরা জয়লাভ করতে পারিনি, এই দুটি আসনের লোক কারা? এই লোকগুলিকে আমরা হয়ে গেলাম। এই অনেকেই বলতে যাচ্ছে যারা এই কোটার বিরুদ্ধে কথা বলছে, আমি একটা কোটার বিরুদ্ধে একটা মতামত দিতে পারি, আমি স্ট্রংলি অপোজ করতেছি যে আমি কোটাকে সমর্থন করি না, একদম ডিরেক্ট কথা বলছি। তো আপনি আমাকে কিভাবে বলবেন যে ওই দুটি আসন থেকে যারা নির্বাচিত হয়নি ওদের উত্তরসূরি আমি? এরকম একটা বেয়াদবি আচরণ আপনাকে কে করতে বলেছে? এত বড় স্পর্ধা আপনাকে কে বলেছে? আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমি ওই পক্ষের লোক? আমি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আর বাংলাদেশের সবুজ ফুল ফলে বিশ্বাস করি,
আমি বাংলাদেশের পতাকায় বিশ্বাস করি, আমি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, আমি বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করি, এবং আপনি যেটা বলবেন সেটা আমি বেদবাক্য হিসেবে মেনে নিব। না মেনে নিতে পারলে আমি ওইসব গোষ্ঠীর একটি অংশ হয়ে যাব। এরকম উদ্ধতপূর্ণ আচরণ আপনাকে কে করতে বলেছে? এটা আমাদের প্রশ্ন রইল। ঠিক আছে, আপনাকে নিয়োগ করা হয়েছে, ইউ আর এ সার্ভেন্ট। আপনি এভাবে কথা বলতে পারবেন না, আপনাকে কথা শুনতে হবে। জনগণ কথা বলছে এখানে। এখানে ডিরেক্ট সিংহভাগ মানুষ, প্রায় 80%, যদি এটার জন্য নির্বাচন করা হয় যে কোটা থাকবে কি থাকবে না, সেখানে 20% ভোট ওই জায়গাগুলিতে পড়বে না। ভোটাভুটির মধ্য দিয়ে সবকিছু হয় না, ম্যাক্সিমাম ইজ করাপ্টেড। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনাটা আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ভাষা আন্দোলনটা কি হলো না? হলো না। ভাষা আন্দোলনটা করলাম, কিন্তু রাষ্ট্রভাষার মধ্যে একটা রাজনীতি ছিল। আমাদের স্বাধীনতার বীজ, আমাদের অঘোষিত স্বাধীনতা হলো 21শে ফেব্রুয়ারি। একই জায়গাটাতে অন্নদাশঙ্কর রায়ের একটি কথা মনে পড়ছে, তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা সব বুড়ো খোকা দেশটাকে ভেঙে ভাগ করো। লুটপাট করছো তোমরা, তোমাদের দেশ বিদেশে অ্যাকাউন্ট রয়েছে, বিয়ে করেছো দেশের বাইরে, আর এখানে এসে ফাইজলামি করতেছো, এখানে এসে রাজনীতির তকমা শেখাচ্ছ। জনগণ জাগ্রত হবে। জনগণ প্রত্যেকটি সংকটে প্রান্তিক জনগণ জাগ্রত হয়েছিল। প্রান্তিক জনগণকে জনগণ দাঁড়িয়ে যাবে। তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না। তুমি বেনজিদ আহমেদের ইস্যুকে তুমি কোটা দিয়ে ঢাকতে পারো না। ঠিক আছে, এই ইস্যুগুলি আমাদেরকে ভাবাচ্ছে। আমরা 1971 সালে যুদ্ধে কিসের ভিত্তিতে যুদ্ধ করেছি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কি জাতীয়তাবাদ কি বুঝে কিনা? কতগুলি লোক বুঝে, তার পার্সেন্টেজ কত? আপনার পরিসংখ্যান কি? আপনার কাছে কোনো পরিসংখ্যান আছে? তারা কি ধর্মনিরপেক্ষতা বুঝে? তারা কি জাতীয়তাবাদ বুঝে? আমরা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আছি আসলে? প্রশ্ন রইল। ঠিক আছে, আমরা জহির রায়হানের কাছে যেতে চাই। জহির রায়হানের বক্তব্যে আমরা জানি যে আমরা মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলাম। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সময়ের প্রয়োজনে। আমার অস্তিত্বের সংকটে যখন সংকটে পড়ে গিয়েছিল, আমি যখন আমার পিঠ যখন দেওয়ালে ধাবিত হলো, তখন আমি যুদ্ধে গেলাম। আমার অস্তিত্ব যখন আঘাত লাগবে তখন আমি যুদ্ধে গেলাম। এই জায়গাটাতে বুঝতে হবে। এবং অনেকেই এই জায়গাতে বলার চেষ্টা করতেছে যে কিছু সংখ্যক লোক যুদ্ধে গেল, বাকিগুলি পালাই গেল কেন? 25 রাত কাল রাত্রে হঠাৎ করে একটা জাতির উপর আঘাত করলে, জাতিতে প্রিপেয়ার্ড না, এই জাতিকে তো কোনো ট্রেনিং দেওয়ানো হয়নি। হঠাৎ করে যুদ্ধে নামবে কিভাবে? প্রান্তিক জনগণ যারা অর্থনৈতিকভাবে তার নিষ্পেষিত, 23টি বছর বঙ্গবন্ধুর ভাষায় 23 বছর আমরা গোলামি করেছি তাদের কাছে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে চেয়েছি, একটি আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছি, যারা আমাদের সমাজটাকে লিড দিতে পারবে, সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মেডিকেল যারা পড়াশোনা করেছে তাদের উপর ভরসা করে, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা ছিলেন সবার উপর ভরসা করে আমরা দেশটা মেনে নিয়েছি। সে জায়গা থেকে বৈষম্যহীন, আমরা পাকিস্তান নামক কোটাটিকে উৎখাত করার জন্য এই কাজটি করেছি। একটি বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য আমরা ধাবিত হয়েছি। কিন্তু আজকে এসে আমরা শুনতে হচ্ছে তারা কোটা চায়। কিসের কোটা চায়? 30% কোটা চায়। আমরা মুক্তিযুদ্ধে যারা করেছে তাদের প্রতি সশ্রদ্ধ চিত্তে আমাদের সম্মান রয়েছে। আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে বিশ্বাস করি, তাদেরকে আমাদের হৃদয়ের মণিকোঠায় সর্বোচ্চ আসনে তাদেরকে অলঙ্কিত করতে চাই। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার সঙ্গে জড়িত। আমি এক জায়গায় টিউশনে যুক্ত ছিলাম। সে জায়গাতে গিয়ে এডমিশন, মূলত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি। তো আমার স্টুডেন্ট আমাকে বললো যে স্যার, আমার বাবাকে বলেন, আমার বাবার তো মুক্তিযোদ্ধা, ওনার কোটাটা যেন আমাকে ইউজ করতে দেয়। বাবা কোটাটা ইউজ করতে দিতে চান না। তো আমি তাকে ডাকলাম যে আঙ্কেল, আপনি একটু কোটাটা ইউজ করতে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্য হয়ে যাবে ব্যাপারটা। উনি খুব আকাশ থেকে পড়লো যে তুমি এক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি এই কথাটা আমাকে কিভাবে বলো? আমি যুদ্ধ করেছি তো আমি সম অধিকারের জন্য। সরকার আমাকে ভাতা দিচ্ছে, এই ভাতাটা আমি নিচ্ছি। সরকার আমাকে চিকিৎসা দিচ্ছে, নানা ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, এটা জন্য সাধুবাদ। যদি সরকার নাও দিতে পারে তাও কিছু করার নেই, কারণ আমি দেশ জাতির জন্য আর সামগ্রিক চেতনার জন্য যুদ্ধ করেছি, একটি নির্দিষ্ট কোনো অংশের জন্য যুদ্ধটা করিনি। ওই জায়গাগুলি থেকে আমি আমার এলাকায় দেখেছি অনেকগুলি মুক্তিযোদ্ধা আছে, তারা আসলে সার্টিফিকেটটা কিনেছে, তারা আসল মুক্তিযোদ্ধা নয়। এখানে দেখা যাচ্ছে আমার এলাকা থেকে অনেক লোক আছে যে পুরো নেতৃত্ব দিচ্ছে, সে নিজেকে মুক্তিযুদ্ধ বলে দাবিয়ে বেড়াচ্ছে এবং ভাতা তুলছে, আসলে সে মুক্তিযোদ্ধা নয়। আসলে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযুদ্ধ নয়, এরকম নীতি বাংলাদেশ সরকার বাস্তবায়ন করতে পারেনি, এটাকে নিরূপণ করতে পারেনি। এটা তিতা তিতা কথা, এটা তিতা হলেও সত্য। এই জায়গাগুলি তাহলে এই জাতীয় মূলনীতির উপরে যে 4টি মূলনীতি ছিল, এগুলোর উপর বেস করে যারা আমরা দেশটিকে ভিত্তি স্থাপন করেছিলাম, সেই দেশটি সে জায়গায় নেই। আমাদের ভিত্তিটা পচে গেছে, আমাদের ভিত্তিটা উপড়ে গেছে। ঠিক আছে, আর এর ভিতরে দালালি চাটুকারিতা তো রয়েছেই। নিজস্ব সক্রিয়তাকে বিসর্জন দিয়ে এই কাজগুলি করছে। আমরা জানি না আমাদের ভবিষ্যৎ সামনে সময়গুলিতে কি অপেক্ষা করছে। আমরা এর আগে একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হলো
বঙ্গবন্ধুর ধানমন্ডির যে বাড়িটি ছিল ওইখানে এক কৃষক তার বাড়িতে গিয়ে ভালোবেসে তার ক্ষেতের সবজি থেকে শুরু করে জিনিসপত্র দিতে গিয়েছিলেন। তো বঙ্গবন্ধুর যে বাড়িতে যে তার ব্যক্তিগত সহকারী ছিলেন বা পিএস ছিলেন, উনি এটা বঙ্গবন্ধুর বাসায় নিয়ে গেল, একজন কৃষক আপনার কাছে এসেছে। বঙ্গবন্ধুকে তখন মুজিব ভাই বলতো, সবাই বলতেন আর কি। এখনকার নেতাদেরকে তো ভাই বলা যায় না, স্যার বলতে হয়, মন্ত্রীদের স্যার বলতে হয়। তারা আমার সার্ভেন্ট, আমি তাদেরকে এমনভাবে কাচুমাচু হয়ে যাচ্ছে তার কাছে গিয়ে, মনে হচ্ছে আমি তার সার্ভেন্ট। পুরো চিত্র চরিত্র বদলে গেছে। এটা গণতন্ত্রের চেহারা, এটা সমাজতন্ত্রের চেহারা, এটা ধর্মনিরপেক্ষতার চেহারা, এটা সাম্যবাদী রাষ্ট্রের কথাবার্তা। আমি আপনার বিরুদ্ধে কথা বললে আপনি আমাকে ওই দলে ফেলে দিচ্ছেন। উদ্ধতপূর্ণ আচরণগুলি প্রত্যাহার করতে হবে। তো আমরা তখন বঙ্গবন্ধু বললেন, ওই তখন 20 টাকা দিলেন, বলছে তাকে 20 টাকা দিয়ে বিদায় করো। তো ওই লোকটা, তার পিএস ওই লোকটাকে 10 টাকা দিলেন। তো 10 টাকা নিয়ে লোকটি দৌড়ে ডুপ্লেক্সে 2য় তলায় চলে গেলেন, গিয়ে বলছে যে আমি তো ভালোবেসে আপনার জন্য জিনিসগুলো এনেছি, আপনি আমাকে টাকা দিলেন কেন? 10 টাকা বঙ্গবন্ধু টেবিলে রেখে দিলেন। তখন বঙ্গবন্ধু ভাবলো যে কি ব্যাপার, আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি, আর বাকি 10 টাকা কোথায়? বলছে না, ওই লোক তো আমাকে 10 টাকা দিয়েছে। তখন বঙ্গবন্ধু তখন বললেন, যে দেশে একটি 20 টাকার নোট 2 তলা থেকে 1 তলা যেতে যেতে 10 টাকা হয়ে যায়, সে দেশে কত বাজেট হলে আমার জনগণ সমভাবে সেই জিনিসটা পাবে? 7 কোটি বাঙালির জন্য 7 কোটি কম্বল ছিল, বঙ্গবন্ধুর কম্বল পাওয়া যায়নি। ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে আপনি কোটা দিয়ে সেপারেট করতে যাচ্ছেন। আপনি মুক্তিযুদ্ধ কোটা দিচ্ছেন, আপনি নারী কোটা দিচ্ছেন, এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন। একটি রাষ্ট্র তো এভাবে তৈরি হতে পারে না, এভাবে চলতে পারে না। এবং সব থেকে ভয়াবহ একটি বিষয় হলো যে আপনার একটি জাতির সিংহভাগ অংশ, তরুণ সমাজ চাকরির দিকে ধাবিত হচ্ছে, চাকরির জন্য চাকরি করতে চায়, আন্দোলন হচ্ছে। এটা কত বড় একটা ভয়াবহ একটা বাজে রূপ হতে পারে, এটা আমরা ভাবতে আমি শিউরে উঠছি। কেন? উদ্যোক্তা হবে কারা? গবেষক হবে কারা ভাই? সব দিকে শুধু আমলা আমলা আমলা, সব দিকে শুধু কামলা কামলা আর কামলা। তো গবেষক কারা হবে? শিক্ষক কারা হবে? সবাই যদি এভাবে ধাবিত হতে চায়, মানে সবাই তো ইনোভেটিভ সেক্টর তৈরি করতে তো আমি পারছি না। একটি ছেলে চাকরির সুযোগ চাচ্ছে, সে চাচ্ছে আমি চাকরি করতে চাই, আমাদের সার্টিফিকেটের মেয়াদটা যেন ফিক্সড করে না দেওয়া হয়। তো তুমি তাকে মেয়াদ করে দিচ্ছ। গ্রামীণ যেমন সিম, তার টাকা দিলে কতদিনের মধ্যে ইউজ করতে হবে সেটা যখন মেয়াদ দিয়ে ফেলে, ঠিক তুমি রাষ্ট্র, তুমি রাষ্ট্র মানে কি, আমি জনগণ নামক একটি উপাদান ছাড়া তুমি রাষ্ট্র অচল। তুমি সেই জনগণের সার্টিফিকেটটাকে তুমি মেয়াদ করে দিচ্ছ যে এতদিন চলবে না চলবে না। এটা কি ভাই? আমি তো জ্ঞানটা অর্জন করেছি। একটা গবেষক টিম কি নেই কোথাও কথাগুলি বলার মতো? কোন লজিকে কথা বলছে? ঠিক আছে, আমলাতন্ত্র দিয়ে যখন দেশ চলে তখন দেশটা ভালো থাকে না ওই জায়গাগুলো থেকে। যাই হোক, তো ঘটনা হলো বঙ্গবন্ধুর ব্যাপারে আমরা আরেকটি বিষয় প্রশংসা করতে চাই তার। যখন 1971 সালে যে মেয়েগুলি ধর্ষিত হলো, তখন অনেক পিতা অনেক স্বামী সেই নারীদেরকে, সেই কন্যাদেরকে বা সেসব ভগিনী আমাদের যারা ছিলেন তাদেরকে স্বীকৃতি জানাতে কার্পণ্য বোধ করলেন। তখন বঙ্গবন্ধুর কানে কথাটা গেল। তখন বলছে যে এই লোকগুলি, এই মেয়েগুলি তো অসহায়, কি করা যাবে এখন? আমরা জানি আমাদের পিতা ছিলেন বঙ্গবন্ধু, আমাদের নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুর কথা যেখানে যেখানে বলতে হবে, তাজউদ্দিন আহমেদের কথাও সেখানে বলতে হবে। এই রাষ্ট্রকে, এই শিশুসুলভ রাষ্ট্রটিকে জন্ম দিতে তাজউদ্দিনের কম বেগ পোহাতে হয়নি। এই লোকটাকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। তো তাজউদ্দিন তখন তার কানে বললো যে আপনি একটা ঘোষণা দিয়ে ফেলেন। যে কি ঘোষণা দিতে হবে? যে বাংলাদেশের যতগুলি ধর্ষিত নারী রয়েছে তারা আজ থেকে তার পিতার নামের জায়গায় লিখবে শেখ মুজিবুর রহমান, আর ঠিকানা দেবে ধানমন্ডি 32। হ্যাঁ প্রজন্ম, তোমাকে এখানে এসে থামতে হবে, এখানে থেমে গিয়ে বঙ্গবন্ধুকে একটা স্যালুট জানাতে হবে এই জায়গাটাতে। কিন্তু এই বঙ্গবন্ধুর এই বাংলায় এরকম বৈষম্যমূলক যে আচরণগুলি, সেগুলো আমাদেরকে অবাক করে। আমাদেরকে যারা এই আন্দোলনে নেমেছে, মুক্তিযুদ্ধের পক্ষের বা সন্তানেরা যারা কোটা চাচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় যে এটার একটা বিশাল অংশ এটা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান ছিল। যদিও তার কাছে সার্টিফিকেট থাকতে পারে, আমার সন্দেহ প্রকাশ করছে। কারণ অনেক লোককে আশেপাশে দেখা যাচ্ছে সে ভুয়া। একজন রিয়েল মুক্তিযোদ্ধা কখনো, আমরা বাংলাদেশ একটা ছোট দেশ, আমরা জব সেক্টর তৈরি করতে পারিনি, আমরা ইনোভেটিভ সেক্টর তৈরি করতে পারিনি, আমরা প্রণোদনা সৃষ্টি করতে পারছি না, যদিও করছি খুব যৎ সামান্য। সেই জায়গাতে তুমি বৈষম্য করে তুমি শুধু ভালো থাকবে করে হয় নাকি? আমি আজকে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একক মানববন্ধনে এক ছেলে বলছে শতভাগ মুক্তিযুদ্ধ করেছে। এটা মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত হলে এই ঘটনাটা ঘটতে পারে, এগুলো আমাদেরকে ভাবাচ্ছে, প্রতিনিয়ত ভাবাচ্ছে। তো এই যে আমরা ধামাচাপা রাজনীতি থেকে, এগুলি থেকে আমরা আসলে কবে বের হব বা বের হতে পারবো কিনা, এগুলি আমাদেরকে সন্দেহ সন্দেহের দিকে ধাবিত করছে। এবং আমাদের ডেমোগ্রাফিক ডেভিডেন্টের যে অংশটা, আমরা ইয়াং প্রজন্ম বা তরুণ প্রজন্মের যে বিশাল অংশ রয়েছে, এটা আর থাকবে না। আমি এর আগে অনেক বক্তব্য বলেছি
যে আমার বাবা 4 জন সন্তান নিয়েছে, আমার দাদা 6 জন নিয়েছে, দেখা যাবে যে আমি বিয়ে করবো কিনা সন্দেহ, বা আমি বিয়ে করলে আমি তো 6 জন বাচ্চা নিব না। তো এই যে আমাদের তারুণ্যের যে শক্তিটা এটা কমে যাচ্ছে। তো যুব সমাজকে তো কাজে লাগাতে হবে। আমরা যুব সমাজকে কাজে লাগাচ্ছি না। ইন্টারমিডিয়েটের পর থেকে তার মাস্টার্স পর্যন্ত একটি বিশাল অংশ বেকারত্বে ধাবিত হচ্ছে। তুমি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তোমার সন্তানকে তুমি বিদেশে পড়াচ্ছ। তুমি রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী, তুমি তোমার পরিবারের থেকে শুরু করে তোমার চিকিৎসা বাইরে, দেশে বাইরে করাচ্ছ। নিয়ম নীতি করে দিতে হবে। আমি যারা যথাযথ কর্তৃপক্ষ আছে সবার কাছে যদি জিনিসটা পৌঁছাতে পারে, এবং জনগণ যারা আছে তারাই আমি মনে করি যথার্থ কর্তৃপক্ষ, নিয়ম করে দিতে হবে কোনো শিক্ষামন্ত্রীর ছেলে মেয়ে বিদেশে পড়তে পারবে না। পড়তে পারলে এখান থেকে তাকে পড়াশোনা করে চুক্তি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে তাকে দেশে ফেরত আসতে হবে। এবং কোনো মন্ত্রী, বাংলাদেশের কোনো আমলা কোথাও বিদেশি হাসপাতালে চিকিৎসা করতে পারবে না, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সরকারি হাসপাতাল বলবে সে এখানে অনুপযুক্ত। সরকারি হাসপাতাল সবাইকে চিকিৎসা করতে হবে, মরতে হলে সবাইকে ওইখানে মরতে হবে, সরকারি হাসপাতালে মরতে হবে, এরকম নিয়ম করে দিতে হবে। এর বাইরে কেউ কোনো কিছু করতে পারবে না। যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা আমার লৌহমানবী শেখ হাসিনাকে আমরা দিয়েছিলাম, একটি সেমিনার করেছিলাম, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ যিনি যখন ঘোষিত হয়েছিলেন, এবং মাদার অফ হিউম্যানিটি বলা হচ্ছে ওনাকে, অনেকে বলছে মাদার অফ নানান ধরনের বক্তব্য তকমা দেওয়া হচ্ছে। আর আমার কথা হলো, ওনার নেতৃত্বে যদি আমি চুরি করি এর দায়ভার তার নিবেন কিনা। উনার 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 নেতৃত্বে, বা উনি একটি দেশকে নেতৃত্ব দিচ্ছে, আমি সরকারের একটা বিশাল অর্গানের বিশাল প্রধান হয়ে আছে, আমি একটা ডাকাতি করলাম, এই ড্রাইভার কি ওনার কাছে যাবে কিনা, এগুলি প্রশ্ন রয়ে গেল। সেক্ষেত্রে আমরা তাহলে কি করবো এখন? আমরা কি এই সমালোচনাটা করবো না? এই সমালোচনাটা আমাদের করা উচিত এবং সবাইকে গঠনমূলক জায়গা থেকে কাজগুলো করা উচিত, আমি মনে করি। তো আমাদের ঘটনা হলো, রাজা যায় রাজা আসে, মশারির ভিতরে মশারি ঢুকানো হয়, আমরা জাস্ট টুপি পরি। জনগণ মানে উদ্বেলিত, জনগণ দিগ্ভ্রান্ত, এত রাজনৈতিক ইকুয়েশন সে বুঝতেছে না। আমরা আসলে কলোনিতে রয়ে গেছি। আমরা জানি, আমি শেষ করছি বঙ্গবন্ধুর একটি বিশেষ লাইন দিয়ে, পৃথিবীতে দুটি দলে বিভক্ত আমরা, একটি হলো শোষক আর একটি হলো শোষিত। বঙ্গবন্ধু বলেছেন আমি শোষিতদের পক্ষে, আমরা শোষিত হচ্ছি। আমি আরেকটি বিষয় বলতে চাই, আমরা আবু ইসহাকের একটি বিশেষ ছোট গল্প ছিল যোগ। এই যোগ গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র হলো ওসমান। এই ওসমান বর্গা চাষে ছিলেন। পুকুর পাড়ে পাড় ধোয়ার সময় তার পায়ে যোগ মুখ লাগায় এবং রক্ত শুষে খেতে থাকে। তার ছেলে তোতা তাকে পান্থা দিতে গিয়ে বলে যে বাবা তোমার পায়ে তো যোগ। ওসমান বিচলিত না হয়ে বলে, কেমন করে যে চুমুক লাগায় টের পাওয়া যায় না, টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? এই সমাজে এতগুলি যোগ রয়েছে, একজন পুলিশের সর্বোচ্চ ইন্সপেক্টর যিনি বাংলাদেশ পুলিশের প্রধান, তিনি একটি বিশেষ যোগ। সমাজের নানান ধরনের মানুষেরা আছে যোগ, চেয়ারম্যানরা জোকের আচরণ করছে, কাউন্সিলররা জোকের আচরণ করছে, হাসপাতালের একজন ডাক্তার জোকের আচরণ করছে, ইভেন একজন শিক্ষকও জোকের আচরণ করছে। এই সমাজটা যাবে কোথায়? এই সাধারণ মানুষগুলি কত দৌড়াবে? আমরা যেমন মনে হচ্ছে, আমরা যখন বৌদ্ধ ছিলাম, আমরা যখন হিন্দু ছিলাম, যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আসলো, লক্ষণ সেনের দুর্বল শাসন ব্যবস্থায় মানুষ যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, ধর্ম চেঞ্জ করতে করতে ক্লান্ত, আমরা ঠিক এক কলোনি থেকে আরেক কলোনিতে এসেছি, সব জায়গায় শোষিত হচ্ছে। আমরা প্রান্তিক জনগণেরা কত দূরে পিঠ ঠেকে গেছে, এই জিনিসগুলি আমরা ভাবতেই শিউরে উঠছি। তারপরে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে কথা বলছি, তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ জায়গায় আপনি ধাবিত করেন, তাকে ভাতা দেন। আমি যতটুকু জানি বাংলাদেশ গভর্নমেন্ট তাদের প্রতি সুদৃষ্টি স্থাপন করেছে অনেক আগে থেকেই, তাদেরকে নানান ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। আমার কথা হলো, মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং তাদেরকে ফ্যাসিলিটি দেন আপনি, এবং তার সন্তানকে আপনি কোটা দেবেন। আমি এটা তার সন্তানের পক্ষেও কোটা বাস্তবায়ন করা আমি রাজি নই, ব্যক্তিগতভাবে রাজি নই। নাতিপুতি তো এটা তো পুরো রাজনীতি। 1952 সালে যেভাবে রাজনীতি হয়েছে, এখনো এটা নিয়ে, কোটাটা নিয়েও রাজনীতি হচ্ছে। একটা ইস্যু দিয়ে একটা ইস্যুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি। আমরা শুরু থেকেই অনেকেই বলছি যে সন্তানদের কোটাটা আমরা হয়তো মেনে নিয়েছি অনেক জায়গায়, কিন্তু বিশেষ একটা ফ্যাসিলিটিস তারা পেল। কিন্তু আসলে কি তারা শুধু বিশেষ ফ্যাসিলিটিসের জন্যই যুদ্ধটা করেছিল? আমরা তো একটা বৈষম্যের পক্ষে বিপক্ষে যুদ্ধটা করেছি। কারণ আপনি যুদ্ধ করেছেন বলে আপনি নেবেন, তাহলে বাদ বাকি লোকগুলি তো রাজাকার, তো বলছেনই আপনারা সবাই মিলে যে এই বিষয়ে যারা বিরুদ্ধে কথা হলো তারা রাজাকারের শাবক। আমরা সবাই রাজাকার শাবক, এরকম একটা তকমা আপনারা আমাদেরকে দিতে পারেন না। তো তাহলে আপনাদের সংখ্যা কত হবে? জনগণের বেশিরভাগ সংখ্যা যদি 20 কোটি লোক হয়, তাহলে তো দেখা যাবে যে 15 কোটি লোকের রাজাকার হয়ে গেছে এখানে।
ব্যাপারটা এরকম না। আপনার বিরুদ্ধে কথা বলে আপনি কথাগুলি বলতে পারেন না। আপনার দায়িত্ব জ্ঞান নিয়ে কথা বলতে হবে, আপনাকে এগুলো নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হবে। আমরা জানি ভুল জায়গায় ভুল লোককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই জায়গাগুলিতে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ নামক রাষ্ট্রটি খুব সামনের দিকে প্রগতিশীল ধারায় উজ্জীবিত হয়ে একটি নতুন ধারা সৃষ্টি করবে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে না। আমরা চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র অনেকগুলি দুঃখ যাতনা অনেক সংগ্রামের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। এই ভুল সিদ্ধান্তগুলি নিয়ে একটি জাতিগোষ্ঠীকে, পুরো জাতিগোষ্ঠীকে পিছিয়ে ফেলে দিবে না। তারা জব সেক্টর তৈরি করবে, তারা ইনোভেটিভ সেক্টর তৈরি করবে, সেখানে কোনো ধরনের কোটা বাধা হয়ে দাঁড়াবে না। কেউ কোনো বিশেষ একটি গোষ্ঠী এসে দাবি করতে পারবে না যে আমাকে কোটা দাও। হ্যাঁ, কিছু জায়গায় প্রতিবন্ধী মানুষ আছে, তাদের কোটা দেওয়া হতে পারে। প্রান্তিক কিছু জনগণ আছে, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এই জায়গাগুলিতে অনেক সভ্যতার আলো পৌঁছায় না, তাদেরকে যদি বিবেচনা করে কিছু জায়গায় দেওয়া হয়, দিতে পারে। কোটাটাও ব্যবহার করতে পারে, মুক্তিযুদ্ধ সন্তানদেরকে কোটা বিশেষ ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তাকে বলা যেতে পারে তুমি শুধু জীবনে একবারই কোটাটা ইউজ করতে পারবে। সব জায়গায় ভাই কোটা আপনি তাকে দিতে পারবেন না, এটা সম্ভব না। মৃত্যুর সময় কোটা দেওয়া যাবে না, জন্মের সময় কোটা দেওয়া যাবে না, হাসপাতালে চিকিৎসার সময় কোটা, সব জায়গায় জিনিসগুলো ইউজ করা বেমানান মনে করি। আমি কাউকে হিউমিলেট করছি না, কাউকে অপমানিত করছি না, তো আমার যতটুকু মনে হচ্ছে এই অসভ্যতা আমি হচ্ছে। এবং অনেক জায়গায় আমি মুক্তিযুদ্ধের সন্তানদের ফেসবুকে নানান ধরনের কমেন্টস দেখতেছি, তাদের ভাষা ব্যবহার প্রচণ্ড অশ্লীল, তারা ভাষা বোধ তাদের ভিতরে নেই। এবং আমরা সন্দেহ প্রকাশ করছি তারা আসলে মুক্তিযোদ্ধা কিনা, তাদের ভাষা ব্যবহার এরকম কিনা, তারা যৌক্তিক বা লজিক্যাল কোনো প্যাটার্নে কথা বলতে জানে না। তাদের সুস্থতা, মানসিক বিকারের যে ক্ষতিগ্রস্তে তারা ধাবিত হয়েছে, তাদেরকে আমরা সুস্থতার দিকে আসবে বলে বিশ্বাস করছি। এবং আমরা 71 থেকে শুরু করে 52 পর্যন্ত যারা এই মহান সংগঠনগুলিতে, এই ইভেন্টগুলিতে যারা অবদান রেখে, তাদেরকে আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। এবং আমরা এর আগে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি যে একজন রাজাকার সবসময় রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়। তার চরিত্রের রূপ বদল ঘটতে পারে। তো এই জায়গা থেকে আমরা অনেকগুলো কথা বলার চেষ্টা করলাম। এই জায়গাগুলি থেকে অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়েও থাকতে পারে। সেই জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং এই জায়গা থেকে যারা বুদ্ধিদীপ্ত জায়গা থেকে যেগুলো আমরা কথা বলেছি, তারা নতুন করে নিজেকে সচেতন করার জন্য উদ্বুদ্ধ হবেন বলে আশা করছি। সকলকে ধন্যবাদ।